নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা জানেন যে ভোট উৎসবের একেবারে শেষ মুহূর্তের যে কড়া নাড়া দরজায় তা শুরু হয়ে গেছে। আর এই সময় সব দলগুলোই টি-20 খেলতে শুরু করে দিয়েছে আর কি। একেবারে শেষ মুহূর্তে যেটুকু যা ওই ঝালাই করে নেওয়া, যেখানে যেখানে যেটুকু যা পড়াশোনা বাকি আছে সেগুলোকে পড়াশোনা করে নেওয়া। আর তারই ফাঁকে ফাঁকে সংকেত মিডিয়া চোখ রাখছে দক্ষিণ থেকে উত্তরে কোথায় কীরকমভাবে ব্যস্ততা, কাদের ব্যস্ততা কতটা, কারা সারা বছর মানুষের পাশে থাকছেন, কারা মানুষের জন্য কাজ করছেন, উন্নয়নের কথা কারা শুধু বলছেন না, কারা উন্নয়নটা 5 বছর ধরে করেন, সেগুলোর একেবারে সুলুক সন্ধান আমরা আপনাদেরকে সরাসরি দিচ্ছি। আপনারা জানেন যে আমি নিজে শেষ কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুরে রয়েছি এবং প্রত্যেকটা বিধানসভা ধরে কাজ করার চেষ্টা করছি। 6টা বিধানসভা দক্ষিণ দিনাজপুরের, তার জেলা সদর বালুরঘাট আপনাদেরকে এখন অবধি আমি দেখাইনি, কিন্তু আজকে সেই সুযোগ হয়েছে বালুরঘাট নিয়ে কিছু কথা বলার। আপনারা জানেন যে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট, কিন্তু 2011-র পর তৃণমূলের ভাগ্যে কিন্তু শিখে ছেড়েনি। 21 বা 16 দুটোতেই কিন্তু গতবার বিজেপি এবং তার আগের বার আরএসপির কাছে হারতে হয়েছে। এবারে কিন্তু সেই সুযোগ আরও একবার তৃণমূলের পকেটস্থ করা এই সিটটা। বিশেষত আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে পাখির চোখ করেছেন, দক্ষিণ দিনাজপুরকে নিজেদের আয়ত্তে আনবেন, দক্ষিণ দিনাজপুরকে আরও ভালো উন্নয়নের জায়গা তৈরি করে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নিজে এসছেন, বালুরঘাটে সভা করে গেছেন, তার প্রার্থীকে চিনিয়ে গেছেন। যদিও এই প্রার্থী অচেনা নন, কারণ তিনি এর আগে সাংসদ ছিলেন বালুরঘাট থেকে, প্রায় 1 বছরের বেশি সময়কাল তিনি জেলা সভাপতি ছিলেন এই জেলার। 26-এ তাকে টিকিট দিয়ে বালুরঘাটে বাজিমাত করতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভব হবে কি? আমরা খেয়াল রাখছি। আর খেয়াল রাখতে গিয়ে আজকে যার কাছে আমরা এসে পৌঁছেছি, সাংঘাতিক ব্যস্ততা তার। কারণ একদিকে প্রচারের চাপ, দলীয় প্রার্থীর জন্য প্রচারের চাপ, পাশাপাশি সম্প্রতি তিনি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান হয়েও এসেছেন। ফলে একসঙ্গে পৌরসভার দায়িত্ব, দায়ভার, বালুরঘাটবাসীকে, শহরের মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া, তাদের দায়িত্বভার নেওয়া, সেটা যেমন একটা কঠিন কাজ, সেটা যেমন একটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক। বিশেষ করে মাঝখানে মানে প্রায় 4 বছর হয়ে যাওয়ার পর চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নতুন করে চেয়ারম্যান নিযুক্ত করেছেন, যাকে তার ওপর তো চাপ থাকবেই মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশা ভরসা অনেকটাই তার উপরে। সেই সঙ্গে তাকে সামনে রেখে, তাকে সেনাপতি বানিয়ে বা তাকে হালটা ধরিয়ে বালুরঘাট বিধানসভা কি উত্তরানো যাবে? এই প্রশ্ন লাখ টাকার। সরাসরি তার কাছে পৌঁছবো। বাংলা নববর্ষ সবে হয়েছে, প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে। সুরজিৎ সাহা, বালুরঘাট পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান। 2022-এ তিনি কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন, তারপরে 4 বছর কাউন্সিলরশিপ চালিয়েছেন এবং এখন উনি চেয়ারম্যান। সবার পছন্দের বাবু অথবা বাবুদা। তো সুরজিৎ বাবু, প্রথমত ফার্স্ট প্রশ্ন একটু অন্যরকম করি, সেটা হচ্ছে যে নববর্ষটা কেমন কাটালেন? নমস্কার, খুব ভালো কেটেছে। আমরা ভোট প্রচারেই ব্যস্ত ছিলাম, বিশেষত ভোট নিয়েই ব্যস্ততা এখন। তার মধ্যেও মন্দিরে পুজো দেওয়া, এভাবে মানুষের সকলের মঙ্গল কামনা করে বছরের প্রথমটা শুরু করেছি আমরা। ভালো কেটেছে আমাদের। ভোট নিয়ে কথা বলার আগে একটা কথা তো জিজ্ঞেস করতেই হয়, অতি সম্প্রতি চেয়ারম্যান হয়েছেন, কেমন লাগছে? শুধু ফিলটা জানতে চাইছি। না, অভিজ্ঞতা খুবই ভালো। তবে সকাল থেকে রাত অবধি আমরা চেষ্টা করছি যে মানুষের জন্য আরও বেশি পরিষেবা দেওয়া যায় কিভাবে, বা আরও বেশি বেশি কাজ করা যায় কিভাবে। আমরা সকাল থেকে রাত অবধি একই প্রচেষ্টা করে চলেছি এবং আমার খুব ভালো লাগছে যে মানুষজন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। তাদের অনেকেরই বক্তব্য ছিল যে এইভাবে চেয়ারম্যানের সঙ্গে আমরা এর আগে যোগাযোগ করতে পারিনি, এখন সরাসরি যোগাযোগ করছেন এবং আমাকে যে কাজগুলো বলছেন, হয়তো সব কাজগুলো সেই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না, আমরা কিছুদিনের মধ্যেই সময় নিয়ে সেই কাজগুলো করে দিতে পারছি। আমার খুব ভালো লাগছে মানুষের কাজ করতে পেরে। কাউন্সিলর হিসেবে চাপ অনেক কম? বেশি। কাউন্সিলর হিসেবে ধরুন আমার একটা ওয়ার্ডে সীমাবদ্ধ ছিলাম আমি, তাতেও হয়তো কিছু ওয়ার্ডের কিছু মানুষ আমাকে বেশি চিনতেন, তার জন্য কিছু পরিষেবা দিতে হতো।
কিন্তু এখন 25টা ওয়ার্ডই আমার, এবং 25টা ওয়ার্ডেই সমান তালে আমাকে পরিষেবা দিতে হচ্ছে। সব রকম পরিষেবা, উন্নয়নমূলক বলুন বা ধরুন যেগুলো আমাদের স্যানিটারি কনজারভেন্সি বা যা যা রয়েছে, সব পরিষেবাটা আমাকে সমানভাবে দিতে হয় 25টা ওয়ার্ডে, এবং 25টা ওয়ার্ডের মানুষই আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, দায়িত্ব বা চাপ বেড়েছে, এটা যারা সবচেয়ে ভালো বুঝেছেন তার মধ্যে আমি একজন। কারণ যখন কাউন্সিলর ছিলেন তখন যে যোগাযোগটা আমার সঙ্গে ছিল সেটা প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ এত চাপ, এত মানুষের দায়িত্ব তাকে নিতে হয় যে কোথাও আমার সাথে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতে কিছু যায় আসে না, কারণ বালুরঘাটবাসী যদি ভালো থাকে সেটা আমাদের সবার, ওনার যেমন মিডিয়া হিসেবে আমাদেরও দায়িত্ব যে সেইটাকেই এগিয়ে নিয়ে যাওয়া। এই এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি বলি তাহলে প্রথমেই উঠে আসবে এটা যে 2026-এর বিধানসভা ভোট, আপনাদের প্রার্থী হয়ে আপনি প্রচারে নেমেছেন। আমরা দেখেছি সকাল থেকে সন্ধে পৌরসভার কাজ সামলানোর পাশাপাশি আপনি প্রচারে বেরোচ্ছেন রেগুলার। সারা কেমন পাচ্ছেন? দেখুন, বালুরঘাট টাউনে আমার 22টি ওয়ার্ড 39 বিধানসভার মধ্যে পড়ছে। আমাদের প্রার্থী অর্পিতাদি সব জায়গায় যাচ্ছেন, সাথে আমিও থাকছি। আমার কোথাও যেন মনে হয়েছে যে আমাদের বালুরঘাট শহরে অ্যান্টি কনভেনশন একটা কাজ করে, সেই যে অ্যান্টি কনভেনশন কাজটা করছে সেটা কিন্তু এবার আমাদের পক্ষে। 10 বছর, বিগত 16 সাল থেকে 21 সাল এবং 21 থেকে 26 এখানে সম্মানীয় বিশ্বনাথবাবু ছিলেন, সম্মানীয় আমাদের অশোক লাহিড়ী ছিলেন। তারা তো কিছু করতে পারেননি বালুরঘাট বিধানসভায়, যেটা 2011 থেকে 16 শঙ্কর চক্রবর্তীর মাধ্যমে হয়েছিল, সেই কাজটা কিন্তু বিগত 10 বছরে হয়নি। তো অ্যান্টি কনভেনশনসি যে ফ্যাক্টরটা, এটা কিন্তু এবার আমাদের পক্ষে। 10 বছর আমরা বিরোধী, সরকার চলছে তৃণমূলের, অথচ বালুরঘাট বিধানসভা অন্য দলের বিধায়ক। তো এটা মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি বলেই আমি মনে করছি। আমরা গিয়েছি, মানুষের দুয়ারে পৌঁছেছি, মানুষের কাছে পৌঁছে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে এই সিটটা যদি আমরা জিততে পারি তাহলে অনেক বেশি উন্নয়ন, এবং আমাদের এই প্রজন্ম নয়, আগামী প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশনে যেন সেই উন্নয়নের সাক্ষী হতে পারে বা তাদের যেন ভবিষ্যৎটা আরও বেশি ভালো হয়, সেই লক্ষ্যে আমরা প্রচারটা চালিয়েছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডে যা দেখেছি বা আমাদের 22টা ওয়ার্ডে, তাতে আমার মনে হচ্ছে মানুষ এবার উন্নয়নের পক্ষে, তৃণমূলের পক্ষে, অর্পিতাদির পক্ষে রয়েছে। আমার এটা ব্যক্তিগত মতামত। আমি এখানে একটা ছোট্ট করে কন্ট্রাডিক্ট করব। আপনি বললেন যে অ্যান্টি কনভেনশনসির ফলে একটা ভোট 10 বছর ধরে বিরোধীরা পেয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে কাজ হয়নি, এবারে কাজ হবে যদি তৃণমূল আসে। তো 5 বছরের মাথায় তো বিশ্বনাথ চৌধুরী যে সেহেতু আপনার কথা মতো কাজ করতে পারেননি, মানুষ তো সেটা দেখতে পেয়েছিল। তারপরে তারা বিজেপিকে কেন আনলো? তখন তো তৃণমূলকে আনতে পারে। দেখুন, 5 বছর দেখতে পেয়েছিলেন যে কাজ হয়নি, বিশ্বনাথবাবু কাজ করতে পারেনি, তারপরে বিজেপি এসছে। এবার সময়টা কিন্তু অনেক বৃহৎ, 10 বছর। তারা ভেবেছিল হয়তো বা বিজেপি কাজ করবেন, সেই জন্য বামফ্রন্টের যে প্রার্থী ছিলেন তাকে সরিয়ে বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছিলেন। এবার ওনারা দুটো রাজনৈতিক দলকেই দেখেছেন। 10 বছর সময়টা অনেক বড়। আমার বিশ্বাস এই 10 বছরে আমাদের শহরের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, খুব বুদ্ধিজীবী মানুষ, আমাদের শহরের মানুষ, কালচারাল, তারা এবার তৃণমূলের পক্ষে ভোট করবে। এটা আমার প্রচার করতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে। তার কারণ একটাই, উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি আর উন্নয়ন, এই দুটোকে হাতিয়ার করে আমরা প্রচার করছি। আমাদের এই মিথ্যে প্রতিশ্রুতি আমাদের দল কখনোই দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই দেননি। যখনই ওনারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সেটা খুব শীঘ্রই পালন করেছেন। কিন্তু আমাদের বিরোধী যে দল, আমি নামটা উচ্চারণ করতে চাইছি না, তারা প্রতিনিয়ত মিথ্যে প্রতিশ্রুতি, মানুষকে হয়রানি করা ছাড়া কিচ্ছু করেন। আপনারা দেখেছেন তো, 1 বছর আগে দিল্লি বিধানসভা ভোটে 2,500 টাকা করে দেওয়া হবে প্রতিটা মা বোনেদের অ্যাকাউন্টে, গ্যাস ফ্রি দেওয়া হবে। ভোটে জিতে আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন হয়ে গেল কোনো টাকা কারোর অ্যাকাউন্টে দেওয়া হবে না। আপনারা 14 সালেও দেখেছিলেন 2 কোটি বেকারের চাকরি হবে প্রতি বছর। আজ সেটা চাকরি তো দূরের কথা, উল্টো আরও চাকরি চলে গেছে প্রাইভেটাইজেশন করাতে। আপনারা এটাও দেখেছেন 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে, আজও কারোর অ্যাকাউন্টে 1 টাকাও আসেনি। এবং অমিত শাহ যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আপনাদের মতোই কোনো চ্যানেলে বসে বলছেন এটা শুধু ভোটের প্রতিশ্রুতি, এটা জুমলাবাজি। এগুলো শোনার পরেও মানুষ কি করে এইরকম একটি দলকে ক্ষমতায় বসিয়ে রাখেন বা ভোট দেন, আমি ঠিক বুঝতে পারছি না। এবার মানুষ বুঝেছে। আমার দৃঢ় বিশ্বাস বালুরঘাট বিধানসভা আমরা
অর্পিতাদিকে জেতাতে পারবো বলেই আমি মনে করি। সেই ইকুয়েশন আমি পরে আসছি। আমার একটা ছোট্ট প্রশ্ন, যদিও আপনি বলবেন যে আঙ্গিকগুলো আলাদা, তবুও আমার যেটা প্রশ্ন যে 21-এ তৃণমূল হারলো, 22-এ 25টার মধ্যে, মানে বালুরঘাট পৌরসভার 25টা ওয়ার্ড, তার মধ্যে 23টাতেই তৃণমূল জিতলো, 24-এ গিয়ে আবার টাউন মানে মিউনিসিপ্যালিটি আবার হারলো। হতে পারে আপনি বলবেন বিধানসভা, লোকসভা, পৌরসভার আলাদা আলাদা ফ্যাক্টর কাজ করে, তবুও একটি দল পৌরসভায় প্রায় নিরঙ্কুশ, কিন্তু লোকসভা বা বিধানসভায় চিড়ে ভিড়ছে না। কেন এরকম হচ্ছে? না না, দেখুন 2021-এর বিধানসভায় বালুরঘাট বিধানসভা সিটটি আমরা হেরেছিলাম, সরকার তৃণমূল কংগ্রেসের অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসেছিল। তো আপনাকে প্রথমেই বললাম, আমাদের বালুরঘাট শহরের মানুষ খুব বুদ্ধিজীবী মানুষ, সংস্কৃতিপ্রেমী মানুষ। তারা যখন দেখলেন 21 সালে সরকার তৃণমূল কংগ্রেস গঠন করছে, ন্যাচারালি 22 সালে পৌরসভা ভোটটা আমরা অ্যাবসলিউট মেজরিটি নিয়েই জিতবো, এটা আমরা কিন্তু আগে থেকেই জানতাম যে আমরা হয়তো 25-এ 25 পেয়ে যেতে পারি, যেটা গঙ্গারামপুরে সম্ভব হয়েছে। আমাদের এখানে আমরা 2টো সিট হেরেছি। আবার আপনি বলছেন 24-এর লোকসভা ভোট, 24-এর লোকসভা ভোটটা আমি এটাও আপনাকে বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, যে আমি প্রচারে গিয়ে দেখেছি অনেক ভোটার, মানে একটা লেভেলের নিচে যে ভোটারগুলো, মানে ধরুন দরিদ্র সীমার নিচে বা এই সমস্ত, তাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এটা মোদির ভোট, এটা দিদির ভোট। এই যে বিধানসভা ভোটটা, এটা দিদির ভোট, এটা যেমন সত্যি, তেমন কিছু মানুষের ধারণা লোকসভা ভোট মানে মোদির ভোট। এই জায়গাটা আমরা খুব শর্ট টাইমে রিকভারি করতে পারিনি, একটা ফ্যাক্টর। দ্বিতীয় আরও একটা ফ্যাক্টর ছিল যে বালুরঘাট লোকাল প্রার্থী চেয়েছিল বা হয়নি, সেটাও একটা কারণ হতে পারে আমার মনে হয়। আবার 26-এ বিধানসভা, সেখানেও দাবি ছিল লোকাল প্রার্থীর। তো দল যাকে প্রার্থী, সেটাও হয়নি। এবার দল যাকে প্রার্থী করবেন, যেই প্রার্থী হন, আমরা দিদির সঙ্গে একদম প্রথম দিন থেকে ঝাঁপিয়ে পড়েছি ভোট প্রচারে, এবং আজকে অবধি আপনাকে বলছি এই সিটটা আমরা যে কোনো মূল্যে জিততে হবে এবং আমরা জিতবো। আমার দৃঢ় বিশ্বাস এবার অর্পিতাদি 2026-এ বালুরঘাট বিধানসভা থেকে নির্বাচিত হয়ে সংসদে যাবেন। 25টা সিটের মধ্যে 3টে তপন বিধানসভার মধ্যে, মানে আপনাদের বালুরঘাট বিধানসভার জন্য 3টে ওয়ার্ড, 22টা, হ্যাঁ হ্যাঁ, 22টার মধ্যে 2টোয় আপনারা হেরে রয়েছেন, মানে 20টা একেবারে আপনাদের হাতে। কি মনে হয় যে ভোটের বাক্সে, মানে ইভিএম মেশিনে মানুষের রায় কি কি কারণের জন্যে আপনাদের দিকে আসতে পারে, মানে কি কি ফ্যাক্টর কাজ করছে? ফ্যাক্টর দেখুন, আমি তো প্রথমেই আপনাকে বললাম 10 বছর মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, এটা একটা মেন ফ্যাক্টর। দ্বিতীয়ত ধরুন সরকার বারবার তৃণমূল গঠন করছেন, অথচ বালুরঘাট বিধানসভা আমরা হেরে যাচ্ছি, এই জায়গাটা একটা ফ্যাক্টর। মানুষ 10 বছরে বুঝতে পেরেছে যে না, এখানে তৃণমূলই কাজ করবে। কারণ তৃণমূল কিন্তু 5 বছর 11 থেকে 16 শঙ্কর চক্রবর্তী যে উন্নয়নটা করেছিল গোটা বিধানসভা জুড়ে, তার মধ্যে থেকে বালুরঘাট শহর বঞ্চিত ছিল না। বালুরঘাট শহরেও এত কাজ হয়েছিল, সেটা কিন্তু মানুষ জানে, বোঝে। তাহলে 16-তে সেই শঙ্করবাবুকেই হাঁটতে হলো কেন? যদি এত কাজ হয়েই থাকে, এবং কাজ যে হয়নি এ কথা আমি অস্বীকার করতে পারবো না, দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু তারপরেও বালুরঘাট হেরে গেল। কিন্তু দেখুন, উন্নয়ন করার পরও আপনি বলছেন আমরা সেই সময় খুব অল্প ভোটের মার্জিনে হেরেছিলাম, 1300-1400 বা 1500, মার্জিনটা খুব সামান্য ছিল। এবার বিষয়টা হয়েছিল সেই সময় আমার যেটা মনে হয়, না আরো উন্নয়ন যখন হয়েছে গিয়ে আরো বেশি ভোটে যেতে উচিত ছিল। না, উন্নয়ন করতে গিয়ে শহরে আমরা কিছুটা লস করেছিলাম, সামান্য কিছু। যে উন্নয়নটা করতে গিয়ে ধরুন রাস্তাঘাট করা হয়েছিল শহরের মধ্যে, সেখানে কিছু দোকানদার আমরা সেই মুহূর্তে তাদেরকে এস্টাবলিশ করতে পারিনি, পরে হয়েছে সেটা, তার মধ্যে ভোটটা হয়ে গেছিল। সেই শহরের মানুষ কিছু মুখ ঘুরিয়ে নিয়েছিল, যে যাদের নিজেদের ওখানে ধরুন বিজনেস ছিল বা কর্মসংস্থান, এই জায়গাটা থেকে আমরা পরে যেটা অ্যানালাইসিস করেছিলাম যে শহরের উন্নয়ন করতে গিয়ে যে দোকান বা যে ব্যবসাগুলোকে আমাদের সরাতে শিফট করতে হয়েছিল, সেটা আমাদের একটু লেট হয়েছিল। তাছাড়া আমি বারবার আপনাদের চ্যানেলে বলছি যে 11 থেকে 16 শঙ্কর চক্রবর্তী যা কাজ করেছিলেন, তার নিরিখে আমি এতটুকু বলতে পারি যে ওরকম কাজ বিগত দিনে কোনোদিনও এখানে হয়নি, এই বিধানসভায় এবং বালুরঘাট শহরেও। তা আমার মনে হয় সেই কাজের নিরিখে যদি মানুষ এবার ভাববেন যে 2016 এবং 21 দুবারই আমরা হেরেছি, এবার হয়তো মানুষ ঘুরছেন এবং অর্পিতাদি ডোর টু ডোর গেছেন, সমস্ত বিধানসভা ঘুরেছেন। আমার যেটা মনে হয় এবার আমরা অর্পিতাদিকে জেতাতে পারবো, বালুরঘাট টাউন থেকেও লিড দেবো, এটা আমার বিশ্বাস। বালুরঘাট বিধানসভা মানে 3টে পার্ট, বালুরঘাট ব্লকের 3টে অঞ্চল,
হিলি ব্লকটা পুরোটা এবং বালুরঘাট বিধানসভার 22টা ওয়ার্ড, এই তিনটের মেলবন্ধনে বালুরঘাট বিধানসভা, যার মধ্যে বালুরঘাট টাউন একটা বড় ফ্যাক্টর প্রত্যেকবারই থেকে যায় ভোটে। এবারে ধরুন কোথাও কোথাও জল জমার কিছু সমস্যা আছে, কোথাও কোথাও পানীয় জলের কিছু সমস্যা আছে, এইগুলো তো পৌরসভার বিরুদ্ধে যাবে। পৌরসভায় আপনারা আছেন, মানে শাসক দল আছে, সেটা কোথাও কি আপনার প্রার্থীকে কোথাও একটু বিভ্রান্ত করবে, বিপদে ফেলতে পারে? আমাদের ম্যানিফেস্টোতে দেখবেন উল্লেখ আছে যে বালুরঘাট প্রাচীন শহর, এই শহরের যে ড্রেনেজ সিস্টেম, ঠিক সেটা এই ড্রেনেজ সিস্টেম পুরনো একটা ওল্ড প্রসেসে আছে, এটা নিউ প্রসেসে গোটাটা আমরা মাটির নিচ দিক দিয়ে করবো, আমাদের ম্যানিফেস্টোতে আছে, যেটা কলকাতার সিস্টেম। তো আজকে মাস্টার রোলের যে ড্রেনগুলো হয়েছে সেটা আমাদের টাইমে হয়নি, এগুলো হয়েছিল আরএসপির টাইমে। সেগুলোকে ভেঙে পুনরায় করা একটা পৌরসভার পক্ষে সম্ভব না। যে অ্যামাউন্ট প্রয়োজন বা যে অর্থর প্রয়োজন সেটা কিন্তু শুধু পৌরসভার মাধ্যমে হয় না। বিধায়ক, সাংসদ এনারা যদি থাকতেন, আমরা যদি পেতাম, তাদের মাধ্যমে কাজটা করা আমাদের অনেক সহজ হতো। এটা একটা। দ্বিতীয়ত আপনি যে বলছেন যে জল জমা বা পানীয় জল বা এটা সেটা, আমি 3 মাস, আজকে 3 মাস 1 দিন আমার এই পৌরসভার চেয়ারম্যান, আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, কাজের ওয়ার্ক অর্ডার করে দিলাম বা টেন্ডার করে দিলাম, আমার কাজ শেষ নয়। আমার কাজটা হবে সেই টেন্ডারটি করিয়ে, প্রসেসিং করিয়ে, ওয়ার্ক অর্ডার দিয়ে সেই এজেন্সিকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, যেটা আমি বিগত 2 মাসে করেছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, গোটা বালুরঘাটের 25টি ওয়ার্ড, এখানে 22টাতে 3টিও আমি ধরে নিয়ে বলছি, 25টি ওয়ার্ডেই বিটুমিনাস রোড, সিসি রোড, ড্রেনেজ সিস্টেম, পেপার ব্লকের রাস্তা, এমন কোনো রাস্তা নেই যেখানে আমরা কাজ করিনি। এবার আপনি বলতেই পারেন আমাকে, তাহলে কি সব কাজ শেষ? কখনোই হতে পারে না। আমাদের একটা বাজেট ছিল, সেই বাজেটে আমরা কাজটা নামিয়ে দিয়েছি অলরেডি। ইলেকশন পার হবে, আমরা জিতবো, জেতার পর আরও যেগুলো বাকি রয়ে গেছে সেগুলোকেও আমরা কমপ্লিট করব। পানীয় জল বলছেন, পানীয় জল এখনও বাড়ি বাড়ি কাজ চলছে বালুরঘাট শহরে। আমি আজ থেকে 15 দিন আগে, ভোট ডিক্লেয়ারের আগে অর্ডার করিয়ে তাদের টিম ডেকে নিয়ে প্রতিটি ওয়ার্ডে ঘুরছেন, যে 10টা বা 20টা বা 30টা বাড়ি বাকি রয়েছিল সেগুলোকেও আমরা কানেক্ট করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছিলেন যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো, তা আমরা কিন্তু এগুলো করছি। এবার তারপরেও যে আপনাকে বলতে পারবো যে সব কমপ্লিট, কোনো কাজ কোনোদিন কমপ্লিট হয় না, অসমাপ্ত কিছু থেকে যাবে। যদি আমরা এবার জিততে পারি, সেটা আরও বেশি করে আমরা করতে পারবো, এইটাই আমি আশা করি এবং আশা রাখছি। আপনি তো শুধু পৌরসভার চেয়ারম্যান নন, আপনি টাউনের ভাইস প্রেসিডেন্টও বটে দলের ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, যে যখন এই প্রার্থীকে হবেন এই নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কিছু কিছু তৃণমূলেরই অন্দরমহলে স্থানীয় প্রার্থীর কথা ভাবা হয়েছে, চাওয়া হয়েছে, এরকমটা প্রচুর শোনা গেছে। পরবর্তীতে দেখা গেছে যে না, অর্পিতা ঘোষ তিনিই প্রার্থী হয়েছেন। এই সমস্যাটা কি এখনো কোথাও ভেতরে ভেতরে জিইয়ে রয়েছে, নাকি ওটা একেবারে ওভারকাম করতে পেরেছেন আপনারা? না না, আমাদের দলে এরকম কোনো বিষয় নেই। এটা হয়তো আপনাদের ভাবনা হতে পারে। দেখুন, আমি নিজেও 22 সালে যখন ক্যান্ডিডেট হয়েছিলাম, আমি নিজে জানতাম না যে আমি ক্যান্ডিডেট হব। ডিক্লেয়ার হলো, আমার নাম এসেছিল, আমি দাঁড়িয়েছি। দল যখন যেভাবে আমাকে ব্যবহার করেছে আমি ব্যবহার হয়েছি। ঠিক, দল আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছে, আমি সেই কাজ করছি। আমাকে দল চেয়ারম্যান করেছে, আমি চেয়ারম্যান চালাচ্ছি। আমার কাজটা হচ্ছে, দল যখন যেভাবে আমাকে ব্যবহার করেছে, আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে সেই কাজটা করে যাব। তাতে আমাকে তার ভবিষ্যতে কি হবে, কে দাঁড়াবে, বিধানসভা বলুন, লোকসভা বলুন, দল ক্যান্ডিডেট চয়েস করেন, দলের নেত্রী ক্যান্ডিডেট চয়েস করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা ডিক্লেয়ার করবেন। এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ ছিল না, বা আমাদের কোনো নামও ছিল না যে আমাদের একে দিতে হবে, তাকে দিতে হবে, এরকম বিষয় নেই। এবং আপনি তার ফলস্বরূপ দেখুন যে আপনি একটা তৃণমূলের নাম বলতে পারবেন না, নেতা, কর্মী, নেত্রীর, যে যারা বসে আছে। সবাই কিন্তু নিজেদের মতো নেমেছে, কাজ করছে। তাহলে মতবিরোধটা কোথায়? বা যাদেরই হওয়ার ইচ্ছা ছিল আপনি বলছেন তারা হননি, তারা বসে, এরকম কোনো বিষয়ই নেই। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে, অলিতে গলিতে প্রচারে যাচ্ছেন, ডোর টু ডোর যাচ্ছেন, মনের ভেতর থেকে, অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সকলে সমর্থন করছেন। এটা আমি ব্যক্তিগতভাবে বালুরঘাট টাউনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনে করি। তাহলে কত লিড হতে পারে টাউনেই? দেখুন, এখনো পর্যন্ত আমার বিশ্বাস বালুরঘাট টাউন এবার 2026-এর বিধানসভা ভোটে লিড দেবে। এবার সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাইছি না, বা বলবো না, আমি পরে আপনাদেরকে, মানে সেটা এখন আপনাদের স্ট্র্যাটেজি, এটা আমরা পরে জানিয়ে দেবো, কারণ আমি এটা খোলসা করতে চাইছি না এখনই, টাইম আছে আরও।
আপনি যদি অফ ক্যামেরায় আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেন আমি বলে দেবো। আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেই অনুযায়ী আমি এই মুহূর্তে বলতে চাইছি না। হতেই পারে সেটা, কারণ ইন্টারনাল স্ট্র্যাটেজি নিশ্চয়ই মিডিয়ার সামনে নাও বলতে পারেন, আর অফ ক্যামেরা আমার জিজ্ঞেস করাটা ঠিক হবে না, কারণ আমাকে তো ক্যামেরার সামনেই থাকতে হবে। হিলি ব্লক এবং বালুরঘাটের ব্লকের 3টে অংশ, সেগুলো সম্বন্ধে একদম আপনার পাশাপাশি, সেগুলো সম্বন্ধে নিশ্চয়ই আপনার কাছে খবর আছে? না, খবর নেই তা নয়, চেঙ্গিসপুর, হিলি, অমৃতখণ্ড সবই আমাদের কাছে খবর আছে। কি মনে হয়? তো আমি আশাবাদী, আমি বারবার বলছি তো, বালুরঘাট বিধানসভায় প্রত্যেকটি অঞ্চল বলুন বা শহর টাউন এলাকা বলুন, আমরা এবার লিড পাবো, জিতবো। আমরা দৃঢ় সংকল্প নিয়েছি এই সিটটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব, দিয়ে বিপুল পরিমাণ যেন উন্নয়ন করানো যায় এবং আমাদের এই জেনারেশনের পরের জেনারেশনে যেন তার ফল ভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমরা লড়াই করে যাচ্ছি, আমরা সফল হব। আর আপনি যেটা বলছেন হিলি বা আদার্স অঞ্চলগুলোর বিষয়ে, দেখুন এটা আমার বিষয় না, আমি এই বিষয় নিয়ে আমি খবর সবই রাখছি, তো ওটা ওনারাই ডিটেল বলতে পারবেন, আমি অত বেশি ডিটেল জানিও না, আর আমি বলতেও চাইছি না এই সমস্ত ব্যাপারে। আচ্ছা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের বা স্নেহভাজন চেয়ারম্যান আমার পাশে বসে আছেন, এবং উপর্যুপরি টাউনের ভাইস প্রেসিডেন্ট, তারপরে পরেই চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির। আপনার ওপর অভিষেক বাবুদের নিশ্চয়ই প্রত্যাশা আছে অনেক, বালুরঘাটটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিফট করবেন, এটাই তো আপনার পাল্টা হওয়া উচিত। সেই চেষ্টাতে কি আপনি? দেখুন, আমাদের এইভাবে প্রথমে আমাকে টাউনের ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, ওনার নির্দেশেই করা হয়েছে, আমি শুনেছি, যদিও আমি কোনোদিন ওনার সঙ্গে কথা বলিনি, আমি শুনেছি যে ওনার নির্দেশেই তো চলছে। তো উনি আমাকে এটা করার পর আমাকে চেয়ারম্যানও করেছেন, নির্দেশ এসেছিল ওখান থেকে, আমাকে চেয়ারম্যানও করেছেন উনি। আমি সকাল থেকে রাত অবধি আমার একটাই সংকল্প বা আমার একটাই চেষ্টা, যে কোনোভাবে যে কোনো মূল্যে বালুরঘাট সিটটি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতে তুলে দেওয়া, যে আমরা এই সিটটি দাদা জিততে পেরেছি, আপনার দেওয়া সম্মান আমরা রাখতে পেরেছি। তারপর তো ধরুন মানুষ, সবার উপরে মানুষ, ভোট দেবে মানুষ, জনগণ, তারা তাদের বুদ্ধিমত্তা বিচার করে তারা ভোট দেবেন। আমাদের আবেদন নিবেদন এটাই আমাদের কাজ, ভোটটা তো আর আমরা দেবো না, ভোট দেবেন সাধারণ মানুষ, জনগণ, তারা তাদের বিচার বুদ্ধি করে ভোটটা দেবেন। আমরা খালি আইডিয়া করতে পারি, আমরা খালি মানুষের কাছে অনুরোধ করতে পারি, নিবেদন করতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, আমাদের জন্য কাজ করতে পারেন। এবং আমরা যদি আরও এইটা যদি আপনাদের আশীর্বাদ যদি আমরা পাই, মানুষের আশীর্বাদ যদি আমাদের উপরে থাকে, আগামী দিনে আরও অনেক বৃহৎ পরিসরে আমরা কাজ করব, এইটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি চ্যানেলের মাধ্যমে। এছাড়া আমাদের তো দেখুন, ভোট কেন্দ্রে পাবলিক ভোট দেবে, সাধারণ মানুষ ভোট দেবে, আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি মাত্র, বা তারা খুশি থাকলে তবেই ভোট দেবেন। একদম খুশি রাখার দায়িত্ব আপনাদের। না, খুশি কিভাবে রাখবেন? উন্নয়ন, আপনাকে প্রথমেই বললাম, আমি আমার 2 মাসের মধ্যে এমন কোনো কাজ নেই যেটা আমি এখনো করতে পারিনি। আমি যেটা যখন বলেছি আমি করার চেষ্টা করছি। আমি অফিসটাও পর্যন্ত আপনাকে বলে দিই যে সকালবেলা 10টা থেকে শুরু হলে আমি 7টা, 8টা, 9টা, 10টা আমার টাইম টেবিল নেই, আমি কন্টিনিউয়াস সমস্ত কিছু ছেড়ে কখনো হয়তো দলের কাজ, কখনো আমার অফিসের কাজ আমি নিয়ে থাকি, এবং মানুষকে আমি সবসময় এন্টারটেন করছি। যখন আসছেন, যা বলছেন আমি সেটা করার চেষ্টা করছি, অফিসিয়ালি যেটা আমার করা সম্ভব। আনএক্সপেক্টেড কিছু তো আমার পক্ষে সম্ভব না, যেটা আমার পক্ষে সম্ভব আমি সেটা করছি। এর বাইরে মানুষকে যা যা পরিষেবা দেওয়া যায়, যা যা করা সম্ভব, সেটা আমরা চেষ্টা করেছি, আরও করব। মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাকে আরেকবার সুযোগ দিন, বালুরঘাট টাউনে লিড দিন, তাতে আরও অনেক বেশি আপনি কাজ করতে পারবো আপনাদের জন্য। যদি আপনাদের আশীর্বাদ আমি পাই, আমাদের প্রার্থী অর্পিতা ঘোষ পান, তাহলে আমরা আগামী দিনে আরও অনেক বেশি কাজ করব। বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন কয়েকদিন আগে, আপনার সাথে আলাপ করে গেছেন যতটুকু আমরা জেনেছি, কি কথা হলো? না, কথা তেমন কিছু হয়নি, সেটাও কি বলা যাবে না? না, ইন্টারনাল তেমন কি হবে। উনি হেলিপ্যাডে নেমেছিলেন, প্রার্থী ছিলেন, অর্পিতাদি ছিলেন, আমাদের টাউন প্রেসিডেন্ট সুভাষ চাকি ছিলেন, আমাকেও নিয়েছিলেন সাথে, চিন্তামণি বিহাও ছিলেন প্রার্থী তপন বিধানসভা, আমরা একসঙ্গেই নিয়ে আসছিলাম। অর্পিতাদি পরিচয় করে দিলেন যে আপনার চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা, সেখানেই দুটো কথা, এই তেমন কোনো ইন্টারনাল বা ইলেকশন পারপাস কোনো কথা হয়নি, উনি ভালো করে কাজ করতে বলেছেন, এটাই। বালুরঘাট জেলাতে পারলে উনি তো ডায়মন্ড হারবার মডেল বোধহয় বালুরঘাটের উপর ইমপ্লিমেন্ট করতে চাইছেন, যতটুকু আমরা জেনেছি আর কি। কি মনে হয় যে? উনি বলেছেন, উনি কোথাও বক্তব্য রেখেছেন যে যদি বালুরঘাট সিটটা আমরা জিততে পারি, তো সেক্ষেত্রে এই সিটটা জিতলে বালুরঘাট বিধানসভা ডায়মন্ড হারবার মডেল হবে।
তো এটা যদি করা সম্ভব হয়, আমরা যদি ওনাকে গিফট করতে পারি এই সিটটা, তাহলে আমাদের উদ্দেশ্যই একটা থাকবে যে ডায়মন্ড হারবারে যেরকমভাবে মানুষ পরিষেবা পেয়েছে, এই যে স্বাস্থ্য পরিষেবা, এই যে সমস্ত কিছু পরিষেবা যদি আমরা বালুরঘাটে ফিরিয়ে আনতে পারি, মানুষকে দিতে পারি, তাহলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। ব্যক্তিগতভাবেও আমি চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে যে উনি এই ডায়মন্ড হারবার মডেলটা করবে বলেছেন বালুরঘাট সিট জিতলে। তার জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে যে এটা আমাদের বালুরঘাট নিয়ে উনি বলেছেন। আমি বালুরঘাটের স্বার্থেই ভাবছি, বালুরঘাটের স্বার্থেই কাজ, মানে বালুরঘাটের নাগরিক হিসেবে আপনি বলছেন গর্বিত আমি। তার জন্য সাধারণ মানুষের ভোটটা পেতে হবে। হ্যাঁ, একদম, আমি বারবারই বলছি তো, সাধারণ মানুষ ভোট দেবেন, তাদের ভোটটা আমাদের পেতে হবে। পেলেই আমরা, যেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমাদের যুবরাজ, ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করা, সেটা আমার প্রার্থী, আমাদের সকলের প্রিয় প্রার্থী অর্পিতা দি জিতলে আমি আপনাকে বলছি, আমি দিদির সঙ্গে গিয়ে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করব, কথা বলবো এবং বালুরঘাটের জন্য আরও কী কী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে সেগুলো করার চেষ্টা করব। একেবারে সরাসরি শুনলেন যে তিনি আত্মপ্রত্যয়ী এবং তিনি আশাবাদী যে বালুরঘাট বিধানসভা যদি তৃণমূল কংগ্রেসের হাতে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অ্যাজ চেয়ারম্যান বা দলের পোস্ট হোল্ডার হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবেন এবং বালুরঘাটের জন্য আরও কত উন্নয়ন করা যায় তার ব্যবস্থা বা তার চেষ্টা তিনি করবেন। মাত্র 3 মাসের চেয়ারম্যান, কিন্তু এখন অবধি কান পাতলে তার সম্পর্কে কিন্তু পজিটিভ কথাবার্তাই ভেসে আসে। আগামী সময়ে সেটা কতটা থাকবে সেটা তো সময় বলবে, কিন্তু এখন অবধি যা সাধারণ মানুষের রায়, ভোটে কি হবে, তৃণমূল কংগ্রেস ভোট পাবে কি না, তাদের প্রার্থী ভোট পাবে কি না, সেটা তো আপনারা নিজেরা ঠিক করবেন। কিন্তু এখন অবধি আপনারা এই চেয়ারম্যানকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এটা যেমন একটা ভালো খবর, তেমনি সামনের ভোটে 23 তারিখ ইভিএমে আপনারা কোন দিকে হাঁটবেন? চেয়ারম্যান যা বললেন, যে আসার কথা শোনালেন, সেটা শুনবেন, নাকি একখান দিয়ে শুনে আর একখান দিয়ে বের করে দিয়ে অন্য কথা ভাববেন? সেটা তো সময় বলবে। আমরা খেয়াল রাখবো। তার আগে আরও একবার নতুন বছরে আরও একবার সুজিতবাবুকে শুভেচ্ছা, এবং এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন তার জন্যে আন্তরিক ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন। Subscribe our channel. Press the bell icon.